বহুল প্রতীক্ষার পর তোমাদের শেষ হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট বা খ ইউনিটের ভর্তি পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়া মাত্র আমি প্রশ্নটা কালেক্ট করেছি এবং রিটার্ন পার্টটা টাইপিং করার কারণে আমাদের একটু লেট হয়ে গেছে। সবার আগে তোমাদের সবচেয়ে বড় একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে সকল বিষয় তোমরা মেনটেন করতে, যে ইংলিশ ফার্স্ট পেপার থেকে গ্রামার আসবে, এই সে আসবে, তোমরা কিন্তু অনেক জায়গায় এরকম কোর্সও করেছো, অনেক টিচারের কথা শুনে কনভিন্সড হয়ে অনেক কাহিনী করেছো। তো টেক্সট বুক থেকে তোমার কয়টা প্রশ্ন আসছে? যে একটা প্রশ্ন এসছে সেটাও তো গ্রামাটিক্যাল। আমি কিন্তু এই বিষয়টাই বলেছিলাম যে তুমি যদি গ্রামারগুলো খুব ভালোভাবে পড়ো, বেসিকটা তোমার যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু তোমার টেক্সট বুক লাইন টু লাইন মুখস্থ করে ওখানে আবার আলাদাভাবে গ্রামার পড়ার কোনো দরকার নেই। তাহলে বিষয়টা কিন্তু প্রমাণিত যে এই জিনিসগুলো ধরো যে শুধু শুধু সময় দিয়ে তুমি ধরো যে সময়টা নষ্ট করেছো। তুমি গ্রামার যেগুলো পড়ছিলা কোচিংয়ে বা গ্রামারের যে সকল লেকচার আছে ওগুলো পড়লেই গুড এনাফ হতো। তো টেক্সট বুক থেকে কিন্তু ওরকম এমসিকিউ, আর যেগুলা ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম বা যেটা সেন্টেন্স কমপ্লিশন এসছে সি ইউনিটের জন্য, যারা আমরা স্টুডেন্টদেরকে যে সকল ভোকাবুলারি পড়াই ওরকম ভোকাবুলারি থেকে কিন্তু এসছে। এবং আমাদের যে কি আছে ওটা সেন্টেন্স মেকিং, যে পাঁচটা ওয়ার্ড যে এসছে ভোকাবুলারি, ওগুলোও কিন্তু সাজেশন থেকে আমার কমন পড়েছে। তো ওই জিনিসগুলো নিয়ে প্রমাণ সহ আরেকটা ভিডিও পরে হবে, এখন বেশি কথা বলি না। এখানে রিটেন সহ শুধু ইংলিশ পার্টটা আমরা এখানে অ্যান্সার দিচ্ছি, বা অ্যান্সার না, শুধু এখানে এক্সপ্লেন করা হবে যে ওইটা কেন হলো না, ওইটা কেন হলো না, এটা একটা বিষয়। তারপর এখানে কিন্তু আমাদের বাংলা এবং জিকেরও আলাদা করে ভিডিও দেওয়া হবে, আজকের মধ্যে সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবা। সো আগে আমরা ইংলিশ পার্টটা একটু তোমাদেরকে বুঝাই বা এখানে বলি যে বিষয়গুলো কিভাবে এসেছে বা কিভাবে অ্যান্সার হয়েছে। তো এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এটা প্রিভিয়াস ইয়ার আর অনেকবার এসেছে যে ম্যারিটের পরে টু বসে যদি কারোর সাথে বিবাহ হওয়া বা করা বোঝায়। তো ওই জিনিসটা ওই মানুষটা এখানে আছে যেহেতু যে পয়েটের সাথে বিয়ে হয়েছে বা এরকম বিষয় বোঝাচ্ছে, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অবশ্যই টু বসবে। এটা একদম মুখস্থের একটা বিষয়, এটা এক্সপ্লেন করার মতো কিছু না। 2 নম্বরে কি আছে? তোমরা কিন্তু অনেকেই শিখেছো ইট ইজ দি ফার্স্ট টাইম, ইট ইজ দি সেকেন্ড টাইম থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো এটা দেখে কিন্তু অনেকে এখানে প্রেজেন্ট পারফেক্ট দিয়ে ভুল করেছে। এটা আমাদের হবে পাস্ট পারফেক্ট। কেন হবে ভাইয়া? গতবারও কিন্তু এরকম একটা এমসিকিউ ছিল সি ইউনিটে, যে আগের অংশ পাস্ট টেন্স থাকলে তারপর অংশ কিন্তু কখনোই প্রেজেন্ট টেন্স হবে না। এই যে দেখো প্রেজেন্ট টেন্স আছে, এটা প্রথমে বাদ, এখানে প্রেজেন্ট টেন্স আছে, এটা প্রথমে বাদ, তাহলে দুটো যেহেতু বাদ দিয়ে দিলাম, হয় এটা হবে না হলে এটা হবে। এখন এখানে তো কন্টিনিউয়াস বোঝাচ্ছে না যে আই ওয়াজ রিডিং দি বুক, এখানে কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ নেই অতীতের, তাহলে কন্টিনিউয়াস তো হবে না। এখানে বলছে যে ইট ওয়াজ দি ফার্স্ট টাইম দ্যাট আই হ্যাড রেড দি বুক, বোঝাচ্ছে যে আগে সে বইটা পড়েছে। তো আগের ঘটনাটা কোনটা? ধরো আমি তোমাকে বললাম যে এটা হচ্ছে প্রথমবার আমি জহির রায়হানের এই সিনেমাটা দেখেছিলাম, বা এরকম যে এটাই প্রথমবার ছিল বা এরকম। তো আমি তো আগে কাজটা করেছি, তারপরে আমি তোমাকে বলবো, তাহলে আগের কাজটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, সেই ক্ষেত্রে আমাদের এটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। তারপরে 3 নাম্বারটা কি আছে একটু মনোযোগ সহকারে খেয়াল করো। গতবার ডি ইউনিটে প্যারালেলিজম থেকে একটা প্রশ্ন এসেছিল, ওই প্যারালেলিজমটাতে ছিল দুই পাশে আইএনজি ফর্মের বিষয়টা বসেছে। তো আমি আমার স্টুডেন্টদেরকে বলেছিলাম যে ডি ইউনিট এবার নেই, কিন্তু ডি ইউনিটের গতবার যে প্যারালেলিজম এসেছিল এটা এবার বি ইউনিটে আসতে পারে। প্রশ্নটা দেখে আমি প্রমাণ পেয়েছি যে এসছে, আলহামদুলিল্লাহ। তো এখানে নট অনলি বাট অলসো আছে, কিছু ফ্যাক্টরস আছে যেগুলো থাকলে প্যারালেলিজম হবে। প্যারালেলিজম মানে নট অনলির পরে এখানে ভার্বের বা পার্টস অফ স্পিচের বা যেরকম গ্রামাটিক্যাল প্যাটার্ন হবে, বাট অলসোর পরে সেরকমই থাকবে। তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? দেখো এখানে ব্রেকস, এটা আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, এখানে তো আমাদের পাস্ট টেন্স, এখানেও প্রেজেন্ট টেন্স আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে ভার্বের সাথে এস বাই এস আছে, এখানে কিন্তু ভার্বের সাথে এস বাই এস নাই, তাহলে এটা আমাদের কখনোই প্যারালেল হতে পারে না। তারপরে এখানে আমাদের পাস্ট টেন্স আছে, এখানে আমাদের ভার্বের সাথে আইএনজি আছে, এটাও মিলে না। ব্রেকিং, ডিসলোকেটিং, এটাও কিন্তু মিলেছে, আবার এটাও মিলেছে, দুইটাই পাস্ট টেন্স বা দুইটাই ভি টু আছে। তাহলে ভাইয়া বি নাম্বার হবে, ডি নাম্বার কেন হবে না? কারণ ডি নাম্বার যদি তুমি দাও, এই সেন্টেন্সে তো কোনো আমাদের ফাইনিট ভার্বই থাকে না, এখানে তো কোনো প্রপার অর্থই হয় না যে দি অ্যাক্সিডেন্ট নট অনলি ব্রেকিং হিজ লেগ বাট অলসো ডিসলোকেটিং হিজ জয়েন্টস, এখানে তো কোনো ফাইনিট ভার্বই থাকে না। তাহলে এটা কিভাবে আমাদের কারেক্ট অ্যান্সার হয়? দুইটাই তো আমাদের এখানে নন ফাইনিট ভার্ব হিসেবে আছে। তাহলে আমাদের পরেরটা যদি আমরা যাই, এটা সবাই তোমরা জানো, উড ইউ মাইন্ড, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। এগুলো আমরা টেন্সের ক্লাসে পড়িয়েছি, এখানে আইএনজি হবে, এখানে আর কোনো কিছু আমাদের দেখানোর দরকার নেই। যেগুলো কনফিউজিং এবং যেগুলোর অ্যান্সার নিয়ে বিতর্ক এই সে ঝামেলা আছে, সেগুলো তোমাকে বুঝাবো যে বাকি 3টা কেন হয় না। এখন মনোযোগ সহকারে আগে শোনার চেষ্টা করো। এখানে আছে শুড নট স্টেয়ার, দুইটা ওয়ার্ড আছে। স্টেয়ার মানে এক দৃষ্টিতে কারো দিকে তাকিয়ে থাকা, কোনো জিনিসের দিকে তাকিয়ে থাকে, এটার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অ্যাট বসে, যেমন স্টেয়ার, গেজ মানেও একই দৃষ্টিতে তাকানো, সো এগুলোর পরে অ্যাট বসে। সো এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে এসছে, এটার পরে অ্যাট যেহেতু আছে, এটার আগে অবশ্যই আমাদের স্টেয়ার বসবে। প্রেপোজিশন যে দুইটা এসছে, দুইটাই কিন্তু অনেক কমন এসছে এবং ইজি এসছে এবং সাজেশন থেকে কমন পড়েছে। এটার বিষয়টা পরে প্রমাণ সহ তোমাদেরকে দেখাবো যে কি কি কমন এসছে।
তো এখানে আমাদের প্রথমে যে বিষয়টা আছে যে চুজ দি বেস্ট অপশন টু কমপ্লিট দি সেন্টেন্স, দি বাস, এটা নিয়েও কিন্তু ঝামেলা আছে, অনেকে কিন্তু এটা ভুল করেছে বা এরকম কাহিনী হয়েছে। এখানে অনেকে ডি নাম্বারটা দিয়েছে, বা ডি নাম্বারটা কি কারণে হবে না বা কোনগুলো কি কারণে হবে সেটা একটু বলছি, একটু মনোযোগ সহকারে শোনো বিষয়টা। অ্যারাইভ আমাদের ভার্ব, যে উপস্থিত হওয়া কোনো কিছু কোনো সময় উপস্থিত, এখানে একটা মেইনলি অ্যারাইভ ভার্বটা সবসময় একটা সময়কে কিন্তু কি করে, ইন্ডিকেট করে। তারপরেও ভার্বের পরে সাধারণত আমাদের কি বসে, অ্যাডভার্ব অফ টাইমটা কিন্তু বসে। আমাদের একটা সিরিয়াল আছে ম্যানার, প্লেস, টাইম। সো এখানে আমাদের তো ম্যানার বোঝাচ্ছেন, এখানে টাইমটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। তো এখানে আমাদের ভার্বের ঠিক পর আমাদের লেট জিনিসটা বসাতে হবে, যে বাসটা দেরিতে এসছে এই সন্ধ্যায় এরকম। এখন তুমি যদি প্রথমে দিস ইভিনিং বলে তারপরে লেট বলো, তাহলে লেটটা কিন্তু ইভিনিং এর পরে বসতেছে, তাহলে কিন্তু লেটটা ওই ভার্বটাকে মডিফাই করতেছে না, মডিফাইংটা হয়ে যাচ্ছে আমাদের মোটামুটি এই ইভিনিংটার উপরে বা ইভিনিংটার প্রতি। তো এর জন্য কিন্তু আমাদের ইভিনিং এর পরে যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের আগে বাদ দিয়ে দিতে হবে। এখানে এটা কেন হলো না, ওয়াজ অ্যারাইভড, এখানে আমাদের প্যাসিভ প্যাটার্ন বসানোর কোনো দরকার নেই, যার কারণে আমাদের এখানে এই নাম্বারটাই হবে যে বাস হচ্ছে অ্যারাইভড হয়েছে লেট দিস ইভিনিং, মানে সন্ধ্যা একদম দেরিতে হচ্ছে উপস্থিত হয়েছে, এই জিনিসটাই বোঝাচ্ছে। মানে মেইনলি আমি যেটা বললাম যে লেট কথাটা বা এই ওয়ার্ডটা বা এই অ্যাডভার্বটা আমাদের ইভিনিং এর পরে বসবে না, এটার আগেই বসবে। সো এখানে পরে আছে দুটো বাদ, আর এখানে ওয়াজ অ্যারাইভড প্যাসিভ প্যাটার্ন আছে, দ্যাটস ওয়াই আমাদের এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে না। সো এখানে দেখি আমরা কারেক্ট অ্যান্সার কোনটা, যেটা এ নাম্বার দেওয়া আছে এটাই কারেক্ট অ্যান্সার হবে। কিছু কিছু অপশন থাকে যে তোমার আরেকটা অপশনও থাকে যেটা মোটামুটি চলে আর কি, গ্রামাটিক্যালি কারেক্ট বাট নট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। সো এরকম অনেক বিষয় বিবেচনা করেই কিন্তু এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যেগুলো আছে সেগুলাই বা অপশন সেগুলো আছে যেগুলো আছে ওগুলাই দেওয়া হয়েছে। এখন দেখো আমাদের ভয়েস নারেশন থেকে দুটো এমসিকিউ প্রশ্ন ফাঁসের মতো একদম বি ইউনিটে থাকে, কিন্তু এবছর ভয়েস থেকে আসেনি, কিন্তু এবছরের প্রশ্নটা নারেশন দিয়েছে। বাট আমি যেটা বলবো এবছরের প্রশ্নটা অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসলে এমনই হওয়া উচিত। এখন খেয়াল করে এখানে কি আছে, তো এখানে বলেছে রাইট দি কারেক্ট ইনডিরেক্ট স্পিচ, ডিরেক্ট আছে ইনডিরেক্ট আমাদের প্রকাশ করতে হবে। একদমই তুমি এটা বুঝতে পেরেছো, এখানে উইল হ্যাভ আছে, উইলটা অবশ্যই আমাদের এটা যেহেতু আমাদের ধরো যে উইল আছে তাহলে এটা কি হয়ে যাবে, উড হয়ে যাবে। সো এখন তুমি একটু খেয়াল করো যে কোথায় কোথায় কি আছে। এখানে উইল হ্যাভ ওটাই দেওয়া আছে, এটা তো আমাদের হবেই না, কারণ আমাদের ন্যারেশনের সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে টেন্সের পরিবর্তন করা লাগবে। তাহলে সেটা যদি তোমার প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পাস্ট টেন্স, বিপরীত কোনো পাস্ট টেন্স করা লাগবে, তারপরে উইল থাকলে উড হয়, এগুলো তোমরা শিখেছো। তাহলে এখানে উইল হ্যাভ আছে, এটা বাদ। এখানে ধরো যে ক্যান হ্যাভ তো কোত্থেকে আসলে, এটা হবেই না। এখানেও আমাদের কি আছে, এখানে আছে মাইট হ্যাভ কোত্থেকে আসলে, এটার কোনো প্রাসঙ্গিকতা এখানে নেই, যেহেতু উইল হ্যাভ আছে এখানে উড হ্যাভ আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে কি আছে, চুজ দি কারেক্ট সেন্টেন্স। এখানে এটা আমার পছন্দের একটা টপিক থেকে এসেছে, যেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব থেকে গত বছরের সি ইউনিটে এরর কারেকশনে দুটা আলাদা বিষয় ছিল এরর থেকে, লিঙ্কিং ভার্ব থেকে, এবং লিঙ্কিং ভার্বই ফিল থেকে বা আরো কয়েকটা আছে, এগুলো থেকে অনেকবার এসেছে। ফিল, লুক, টেস্ট, স্মেল, সাউন্ড, সিম, অ্যাপিয়ার, টার্ন, বিভার যেগুলো আছে এগুলো লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে সাধারণত কি বসে, অ্যাডজেক্টিভ বসে বা পাস্ট পার্টিসিপল বসে বা এরকম বিষয়গুলো কিন্তু বসে। এখন এখানে কাহিনী কি আছে এটা একটু খেয়াল করো। শি ফিলস, এটা ঠিক আছে, শি এর পরে ভার্বের সাথে এস বাই এস, এটা হতে পারে, এটা দেখে অনেকে হয়তো অ্যান্সার করেছে। বাট একটা মেইন ভার্বের পরে আরেকটা মেইন ভার্ব দিয়ে রেখেছে, এটা তো সাংঘাতিক বলে, এটা বাদ। শি ফিলস এটাও ঠিক আছে, ভার্বের সাথে এস বাই এস, কিন্তু এখানে আছে হিউমিলিয়েটিং। মূলত এটার মধ্যে একটু কনফিউশন আমাদের আছে, এটা তোমাদেরকে ক্লিয়ার করবো। বি নাম্বার কেন ভুল আছে, এটা একটা সাংঘাতিক ভুল। সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস কিছুই দেয়নি, বেস ফর্ম দিয়ে গেছে বা ভি জিরো দিয়ে গেছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে না। এখন এটা কি হবে, ফিলস হিউমিলিয়েটিং নাকি হিউমিলিয়েটেড? দেখো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল দুটোই কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাহলে ডিও হতে পারে, এও হতে পারে, কিন্তু এখানে এ নাম্বার কারেক্ট অ্যান্সার হবে। কি কারণে, কারণ আমরা কিন্তু হিউমিলিয়েটেড ফিল করি কোনো হিউমিলিয়েটিং কোনো ঘটনায়, কোনো কারো হিউমিলিয়েটিং কোনো বিহেভিয়ারে বা যে কোনো কিছুতে আমরা হিউমিলিয়েটেড ফিল করি। তার মানে কি, এখানে আমরা হচ্ছি আমাদের বিষয়টাকে বোঝাচ্ছে যে রিসিভার হিসেবে বিষয়টা বোঝাচ্ছে যে আমরা হিউমিলিয়েটেড ফিল করেছি বা করি, বা এরকম বোঝাচ্ছে যে সে হিউমিলিয়েটেড ফিল করেছিল অ্যাট হার ওন লেক অফ ইনসাইট, নিজের যে বিষয়গুলো আছে এগুলোর কারণে সে হিউমিলিয়েটেড ফিল করেছে। তাহলে এখানে নিজেকে যেহেতু বোঝাচ্ছে আমরা হিউমিলিয়েটেড ফিল করি। যেমন গতবারও কিন্তু এটা থেকে প্রশ্ন এসছে, এটা থেকে সি ইউনিটে এসছে, ডি ইউনিটে এসছে, যে একটা মুভি আমাদের কাছে বোরিং, আমরা বোর্ড ফিল করি। একটা পয়েম কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা থেকে গতবার এসছে ইংলিশে, যে কবিতাটা আমাদের কাছে অ্যাপিলিং, আমরা অ্যাপিল্ড ফিল করি বা অ্যাপিল্ড হই। একটা সিচুয়েশন আমাদের কাছে এম্বারাসিং, আমরা এম্বারাসড হই। তোমাকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার দরকার ছিল না, তাও এখানে দিলাম। তারপর 9 নাম্বারটা কি আছে দেখো এখানে, বিকজ অফ ইটস গ্লোবাল, এটা আসলে ভোকাবুলারি থেকে এসছে, এটা অনেকে হয়তো এমনিতেও পড়েছো বা জেনে থাকার কথা।
যে ইংলিশ আসলে একটা, ইংলিশকে বলা হয় একটা হেগেমনির যে বিষয়টা, হেগেমনির যে বিষয়টা, এরকম বিষয় হিসেবে বলা হয়ে থাকে। হেগেমনি মানে হচ্ছে ডমিনেন্স, কর্তৃত্ব বা অথরিটেটিভ যে একটা বিষয় আছে, মানে অন্যান্য ভাষা যেগুলো আছে সবগুলোর চাইতে কিন্তু ইংলিশটা আসলে সবচেয়ে কর্তৃত্বপরায়ণ বা ডমিনেটিভ, কিন্তু এরকম একটা অর্থ দিচ্ছে। এখন স্যাংটিমনি তো হবেই না, এটা অর্থ অনুসারে এটা আমাদের এই সেন্টেন্সের সাথে কোনোভাবেই প্রাসঙ্গিক না। ইকোয়ানিমিটি এটাও আমাদের প্রাসঙ্গিক না। এখানে মনোপলি এবং হেগেমনি এই দুটোর মধ্যে একটা আমাদের কনফিউশন ক্রিয়েট হয়। মনোপলি বলতেও কিন্তু একচেটিয়া অধিকার বা একাধিপত্যকে বুঝিয়ে থাকে, বাট এটা কেন হলো না? কারণ মনোপলি এই টার্মটা শুধু বিজনেস টার্ম বা ব্যবসায়িক কোম্পানি, ব্যবসায়িক বিভিন্ন ফ্যাক্টরসের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়। তো মনোপলি জিনিসটা আমাদের একটা বিজনেস টার্ম, এটা আসলে ভাষার সাথে বিষয়টা যায় না। ভাষার সাথে যায় হচ্ছে হেগেমনি যেটা আছে, এটা হচ্ছে আমাদের যায়, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাকি দুইটা অপশনের অর্থ তুমি মিলিয়ে দেখবে, এই অর্থগুলো এখানে কোনোটাই আমাদের এখানে যাচ্ছে না। এখানে ইকোয়ানিমিটি হচ্ছে মেন্টাল তোমার স্থিরতা বা ধীরতা, এরকম একটা বিষয়কে বোঝায়। স্যাংটিমনিকে বোঝায় ধরো যে তুমি ধরো এখানে হিপোক্রিসির একটা বিষয় বুঝিয়ে থাকে, যে বক ধার্মিকতা বলতে একটা বিষয় আছে, ওটাকে বুঝিয়ে থাকে। তারপর 10 নম্বরে কি আছে, এখানে একটু জটিলতা আছে, এই প্রশ্নটা একটু জটিলতা আছে, অনেক জায়গায় অনেক রকম দেখলাম, বাট আমি সবকিছু অ্যানালাইসিস করে আমার কাছে যেটা মনে হয়েছে যে তোমাকে দিচ্ছি, বিষয়টা একটু শুনো মনোযোগ সহকারে। বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইউজেস অফ প্রেপোজিশন, মানে নিচের চারটা সেন্টেন্সে ধরো প্রেপোজিশন আছে, কোন প্রেপোজিশনটা কারেক্ট হিসেবে আছে, তার মানে বোঝাচ্ছে চুজ দি কারেক্ট সেন্টেন্স। এখন আমাদের বের করতে হবে কারেক্ট সেন্টেন্স কোনটি আছে। এখন খেয়াল করো, এখানে নো ওয়ান আছে, নো ওয়ান, তারপরে এভরি ওয়ান, এগুলার সাথে বাট থাকলে তারপরে আমাদের অবজেক্ট প্রোনাউন থাকা লাগে। বাটের পরে হিম থাকলে এটাকে আমরা ধরতে পারতাম, এটা বাদ, এটা হচ্ছে না। ক্যান নট বাট টু অ্যাডমায়ার, এটা কেন হচ্ছে না? ক্যান নট বাটের পরে অ্যাডমায়ার থাকলে এটা হতে পারতো, অথবা যদি থাকতো ক্যান নট হেল্প বাট, যদি থাকতো তাহলে হতে পারতো। তাহলে ক্যান নট বাট টু অ্যাডমায়ার, এটা আমাদের ঝামেলা আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে না। বি নাম্বারে কি ঝামেলা আছে? এটা এটা হচ্ছে মোটামুটি চলে আর কি, গ্রামাটিক্যালি মোটামুটি চলে কারেক্ট, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন হচ্ছে আমাদের ডি নাম্বারটা। এখন এটা কেন ভুল আছে, কি থাকলে ভালো থাকতে পারতো বা কারেক্ট থাকতে পারতো, সেটা হচ্ছে হি ডাজ নট সিম টু বি ইন্টারেস্টেড ইন এনিথিং, তাকে মনে হয় সে কোনো কিছুতে ইন্টারেস্টেড না, বোঝাচ্ছে যে খেলনা দিয়ে খেলা ছাড়া বা এরকম কিছু বোঝাচ্ছে। এখন বাটের পরে প্লেইং আইএনজি যদি থাকতো তাহলে এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন হিসেবে আমরা ধরতে পারতাম। যেহেতু এখানে V0 বা বেস ফর্ম দেওয়া আছে, এই জন্য আমাদের এটা অ্যান্সার হচ্ছে না। কারণ ব্যাখ্যাটা হচ্ছে যখন কোনো অ্যাকশনকে ফোকাস করা হবে, অ্যাকশনের উপর জোর দেওয়া হবে, তখন ওইটা আমাদের ভার্বের সাথে আইএনজি হবে যদি সেখানে বাট থাকে। তাহলে এই কারণে আমাদের কিন্তু এটা আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে না। ডি নাম্বারটা কেন হলো? এখন তোমরা তো পড়েছো অল্টারনেটিভের পরে টু বসে, ভাই এখানে বাট কিভাবে হলো? টু তো এখানে আছেই, টু থাকতেই পারে। প্রেপোজিশন অনেক সময় যে সাথেই বসবে এমন কোনো কথা না, এটা পরেও বসতে পারে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ধরো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে দেয়ার ইজ নো অল্টারনেটিভ বাট টু ওয়াক অল দ্য ওয়ে হোম, এখানেও কিন্তু অ্যাকসেপ্টের যে অর্থটা আছে, অর্থাৎ বাট যখন ছাড়া অর্থে ব্যবহৃত হয় তখন কিন্তু বাট প্রেপোজিশন হিসেবে থাকে। সো এখানে কিন্তু প্রায় প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু ওই ছাড়া অর্থটা দিচ্ছে। এখন শুধু আমি যদি বলি যে না এখানেই দিচ্ছে, তাহলে এটা আসলে প্রপার হয় না। সো এখানে বোঝাচ্ছে যে দেয়ার ইজ নো অল্টারনেটিভ বাট টু ওয়াক অল দি ওয়ে হোম। তো অল্টারনেটিভের পরে এখানে যদি তুমি বাটটা না দিতা তাহলে কিন্তু ঝামেলা হতো, তাহলে এই জন্য বাটটা দেওয়া লেগেছে, এটা ছাড়া অর্থ দেওয়ার জন্য। সেজন্য আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন হচ্ছে ডি নাম্বারটা। তাহলে আমি তোমাকে বুঝালাম এটা বলছিল কি কারণে, এখানে আমাদের হিম থাকলে হতে পারতো। এটা বলছিল এখানে বাটের পরে টু অ্যাডমায়ার হবে না, শুধু অ্যাডমায়ার, অথবা ক্যান নট বাট অ্যাডমায়ার, ক্যান নট হেল্প অ্যাডমায়ার, ক্যান নট বাট হেল্প অ্যাডমায়ার থাকলে হতে পারতো, এটার জন্য হচ্ছে না। তারপরে এখানে আমাদের যেটা ঝামেলা আছে বললাম, এখানে বাট প্লেইং থাকলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হতে পারতো। তারপরে আমরা যেটা দেখবো 11 নম্বর যেটা আছে ফাইন্ড দি কারেক্ট সেন্টেন্স। এখানে আমাদের বিষয়টা হচ্ছে যে এখানে কিছু ইজি ভুল আছে, তোমরা সবাই জানো। যে বলছে আই হ্যাভ নোন হিম ফর দ্য বিগিনিং অফ দি ইয়ার, বিগিনিং বলতে ধরে যেটা শুধু সময় বোঝাচ্ছে, শুধু সময় থাকলে আমাদের সিন্স বসাতে হয়, এখানে ফর না বসে সিন্স দিলে হতে পারতো। দে হ্যাভ নোন ইচ আদার সিন্স 6 মান্থস, 6 মানে সংখ্যা, মান্থ মানে সময়, সংখ্যা প্লাস সময় থাকলে সেখানে আমাদের কি বসে? ফর বসে। দিস ইজ দি ওর্স্ট সুনামি সিন্স 10 ইয়ার্স। তো এখন কথা হচ্ছে 10 ইয়ার্স মানে সংখ্যা প্লাস সময়, এখানে আমাদের ফর বসালে হতে পারতো, কিন্তু এখানে আসলে এত বছর ধরে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে যে 10 বছরের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে ওর্স্ট সুনামি। তো এখানে সিন্সটা হতে পারতো যদি থাকতো 10 ইয়ার্স এগো, একটা পয়েন্ট যদি উল্লেখিত থাকতো যে 10 ইয়ার্স এগো, অথবা একটা সালের কথা থাকলে সিন্স হতে পারতো। সাল বলতে শুধু সময় বোঝায় বা পয়েন্ট বোঝায়। এখন এখানে তাহলে আমাদের কি থাকলে হতো? এখানে যদি ইন থাকতো তাহলে হতো। যদি থাকতো দিস ইজ দি ওর্স্ট সুনামি সিন্স ইন 10 ইয়ার্স, তাহলে এটা হতে পারতো। সো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে এটা। হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার ফর?
বোঝাচ্ছে তুমি কতদিনের জন্য কতদিন থেকে এখানে আছো। এখন কথা হচ্ছে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন ঠিক আছে, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে শুরু হয়েছে, কাজটা হয়ে গেছে, কিন্তু সেটা রেজাল্ট কিন্তু বিদ্যমান আছে এরকম বুঝিয়ে থাকে। এখন কথা হচ্ছে যে সে কিন্তু আগে থেকেই আছে এবং এখনো পর্যন্ত, এই যে হিয়ার মানে কি এখনো, মানে এখন মানে বোঝাচ্ছে যে হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার, এখানে কতদিন থেকে আছো, তার মানে এখনো আছে বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তারপরে এখানে এটা খুবই ইজি এসছে, গতবার এরকম একটা এসেছিল যে নিচের কোন সেন্টেন্সে একটা অ্যাডভার্ব আছে, গতবার যেটা ছিল সেটা হচ্ছে অকেশনালি, ঠিক আছে, সরি ইউজুয়ালি ছিল। এলওয়াই থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়, আবার সাধারণত অ্যাডভার্ব হয়ও না, ওটা আমরা জানি, কিন্তু এখানে সাধারণত বিষয়টা থেকে এসেছে যে এলওয়াই আছে হ্যাপিলি, এটাতেই শুধু এলওয়াই আছে এবং এটা অ্যাডভার্ব হিসেবে আছে, এবং ভার্বের পরে যেটা থাকে সেটা অ্যাডভার্ব, সো এখানে এটা অ্যাডভার্ব হিসেবে আছে। 13 নম্বরে কি আছে? 13 নম্বরে আছে দি সিনোনিম অফ দি ওয়ার্ড প্রোগ্রেস। এটা সবাই জানো, প্রোগ্রেস বলতে উন্নতি বা অ্যাডভান্সমেন্ট এরকম কিছুকে বোঝে, এটা আমাদের সি নাম্বারটাই হবে। ফাইন্ড দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কারেক্ট স্পেলিং এখানে আমাদের হবে কোনটা? দেখো এখানে ম্যান্ডেটরি, ডি এর পরে এ হবে, তারপরে এখানে ইটা দিয়ে ঝামেলা করেছে, এটা ভুল আছে। ডিসেমিনেট যেটা আছে এখানে ডাবল এস হবে, এটা ভুল আছে। স্পেস সুপ এখানে টি এর পরে ই হবে না, তাহলে কারেক্ট অ্যান্সার হবে আমাদের নজিয়া যেটা আছে এটা হবে কারেক্ট অ্যান্সার। লাস্ট ওয়ান, আইডেন্টিফাই দি টাইপ অফ দি সেন্টেন্স। এখানে ধরো যেটা আছে যে এটা নিয়ে তোমাকে বলছিলাম যে তুমি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের জন্য আলাদা করে কোর্স করেছো, প্রাইভেট পড়েছো, কারণ তুমি তো এক স্যারের কাছে শুনেছো যে ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে হুবহু 6টা 7টা করে গ্রামার দিয়ে দেয়, তুলে দেয় লাইন টু লাইন। কিন্তু আমি একটা ভিডিওতে না, অনেক ভিডিওতেই বলেছিলাম যে তুমি যদি গ্রামার বিষয়গুলো ভালোভাবে পারো, বিশেষ করে টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আরো কিছু ফ্যাক্টরস আছে, এগুলো ভালোভাবে জানলে তোমার আলাদা করে বইয়ের একদম লাইন টু লাইন পড়ার দরকার নাই। বই থেকে আননোন ভোকাবুলারি যেগুলো আছে সেগুলো তুমি পড়ে ফেললেই দ্যাটস গুড এনাফ। এটা তোমাকে বলা হয়েছিল। এখন যেটা এসছে এটা কি তুমি মুখস্থ, এটা কিন্তু মুখস্থ করেছো, তুমি প্রমাণ দেখাও যে এটা মুখস্থ করেছো কিনা, যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা মুখস্থ করেছো কিনা তুমি প্রমাণ দেখিও। সো এখানে ইম্পারেটিভ সেন্টেন্স কেন হবে? এখানে আমাদের ভার্ব দিয়ে এখানে একটা অর্ডার বোঝাচ্ছে, আদেশ বোঝাচ্ছে, বা একটা ধরো যে রিকোয়েস্ট বোঝাচ্ছে যে সো লেট ফ্রিডম রিং, যে স্বাধীনতাকে বাঁচতে দাও বা রিং করতে দাও ফ্রম দি প্রোডিজিয়াস হিল টপস অফ নিউ হ্যাম্পশায়ার। বোঝাচ্ছে যে নিউ হ্যাম্পশায়ারের পাহাড়ের অসাধারণ বা আশ্চর্যজনক পাহাড়ের চূড়া থেকে স্বাধীনতাকে রিংইং করতে দাও, বাঁচতে দাও, এরকম বিষয়কে বোঝাচ্ছে। এটা মূলত আই হ্যাভ এ ড্রিম, মার্টিন লুথার কিং জেয়ারের যে প্যাসেজ আছে তোমাদের ওটা থেকে দেওয়া হয়েছে। তো এই একটাই কিন্তু আমাদের ওরকম টেক্সট বুক রিলেটেড পেলাম। তারপরে এখানে গ্রামার কিন্তু দিয়ে দিয়েছে। এখানে আলাদা করে তুমি যে কোর্স করেছো ওটা কোনো লাভ হয়তো বা পাওনি, যাই হোক বিষয়টা। তো এখন বেশি সময় নেই, রিটেন পার্টটা তোমাদেরকে একটু দেখিয়ে দেই। এটা নিয়ে বেশি এক্সপ্লেনেশন করার কিছু না, একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমার জন্য ভালো হবে। এটা প্যারাগ্রাফটা এসছে বাংলাদেশের যে হায়ার এডুকেশন সিস্টেম আছে এটা নিয়ে তোমাদের একটা প্যাসেজ আছে, পাথ টু হায়ার এডুকেশন, একটা ইউনিটি আছে আলাদা, ওখানে আছে যে অ্যাক্সেস টু হায়ার এডুকেশন ইন বাংলাদেশ। তো ওইটা থেকে এসছে। টারশিয়ারি লেভেল এডুকেশন বলতে এটা অনেকে হয়তো বা জানো না, কারণ বই যদি না পড়ো টুকটাক তাহলে জানবা কিভাবে। এটা মূলত ওই হায়ার এডুকেশনকে বুঝিয়ে থাকে। টারশিয়ারি এডুকেশন বা এই লেভেলের এডুকেশন বলতে মানে ইউনিভার্সিটি লেভেলের এডুকেশনকে বুঝিয়ে থাকে। সো এটা নিয়ে বলতে বলেছে, এটা তুমি বানিয়ে লিখলেও যারা বানিয়ে লিখেছে তারা মোটামুটি নাম্বার পাবে। বলা হয়েছে রিটার্ন পার্ট হচ্ছে তোমাদের জন্য প্লাস পয়েন্ট, এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই, এখানে যাই তুমি অ্যান্সার করবা মোটামুটি ভালোই নাম্বার পাবা। আমাদের পয়েম এক্সপ্লেনেশন আসার কথা ছিল, গতবার এসেছিল, পয়েম এক্সপ্লেনেশন না এসে এবার যেটা দিয়েছে এটা মূলত আরেকটা প্যারাগ্রাফের মতোই বিষয়টা। সো তুমি প্লাস পয়েম এক্সপ্লেনেশন আসলেও বরং অনেকে পারতো না, কিন্তু অ্যাডোলেসেন্স মানে কি এটা তোমরা জানো, এবং এটা সম্পর্কে 5টা সেন্টেন্স লিখতে বলেছে, এটাও তুমি জানো যে এই স্টেটমেন্টটা সম্পর্কে 5টা সেন্টেন্স তুমি বানিয়েও লিখতে হয়তো বা পেরেছো। যারা পেরেছে বা লিখে দিয়ে আসছে তাদের জন্য ভালো, আর যারা বোকামি করে লিখেনি তাদের জন্য খারাপ। বলেছে অ্যাডোলেসেন্স ইজ এ টাইম অফ ট্রিমেন্ডাস গ্রোথ অ্যান্ড পোটেনশিয়াল, এটা হচ্ছে একটা প্রবৃদ্ধি এবং সম্ভাবনার একটা সময়, আমাদের বয়সন্ধিকালের যে সময়টা আছে বা টিনেজ যে সময়টা আছে। তো ইট ইজ অলসো এ টাইম অফ কনসিডারেবল রিস্ক, যে এটা শুধু আসলে সম্ভাবনা বা গ্রোথ যে এমনই না, এখানে আসলে অনেক রিস্কি বিষয় আছে, ওগুলো নিয়ে এখানে ধরো 5টা সেন্টেন্সে এক্সপ্লেন করা আছে। রিটার্ন পার্টে তারপর আরেকটা বিষয় হচ্ছে আমাদের মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে বলেছে, এবং এখানে 5টা ওয়ার্ডে আমার সাজেশন থেকে কমন পড়েছে। তাহলে এমসিকিউতে ভোকাবুলারি 2টা আসলেও সাজেশন থেকে কিন্তু এখানে সেন্টেন্স মেকিং এ সবগুলাই কমন পড়েছে। তাহলে এখন বিষয়টা দেখো, প্রমাণ সহ তো আমরা ভিডিও দিব। সো এখানে তুমি মিনিংফুল সেন্টেন্স মানে গ্রামাটিক্যাল তো থাকতেই হবে, গ্রামাটিক্যালি কারেক্ট, মিনিংফুল হওয়া লাগবে। একদমই মিনিং নাই, একদম হাস্যকর একটা বিষয় তুমি লিখে ফেললা বা যেটা আসলে প্রাসঙ্গিক না, এরকম কিছু হবে না। যেমন ধরো এখানে একটা দিয়েছি, তুমি খেয়াল করে দেখো, এখানে যেটা আছে যে ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক, এটা কিন্তু স্পেলিং এ আসছে, খেয়াল করেছো কিন্তু, যে ওয়ারিং এ হেলমেট হোয়াইল রাইডিং এ বাইক, একটা বাইক চালানোর সময়
আসলে হেলমেট পরাটা বা হেলমেট থাকাটা আসলে বাংলাদেশে এখন ম্যান্ডেটরি, যে ইজ ম্যান্ডেটরি ইন বাংলাদেশ। তারপরে পারফরমেন্স, স্টুডেন্টের আউটস্ট্যান্ডিং পারফরমেন্সটা, পরীক্ষাতে তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্সটা তাকে কি করেছে, হেল্প করেছে একটা অ্যাওয়ার্ড পেতে বা পাওয়ায় সাহায্য করেছে। তো এভাবে হচ্ছে বিষয়গুলো আমি আমার মতো দিয়েছি। এখন এমন না যে আমারটার মতোই তোমারটা হওয়া লাগবে, যদি মিনিংফুল হয় এবং গ্রামাটিক্যাল বিষয়গুলো সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টটা কারেক্ট থাকে তাহলে ইনশাল্লাহ তুমি খুব ভালো নাম্বার পাবা। এবং যারা ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবো তোমাদের কয়টা কয়টা হয়েছে, কি কি ঝামেলা হয়েছে, এবং অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবা। এবং এরপরে কিন্তু আমরা এই আগামী 2 ঘন্টার মধ্যে আমরা বাংলা এবং জিকের সাজেশন, 2 ঘন্টা না, সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ আলাদা টিচার এখানে তোমাদেরকে ভিডিওতে এক্সপ্লেন করে বুঝিয়ে দিবে।